দেখো তো সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো তোমাদের সিলেবাসটা আমি খুলে দিয়েছি প্রথমে, লক্ষ্য করেছো সকলে? এবার তাকিয়ে দেখো একবার, আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম বলো তো? অ্যাটমিক স্ট্রাকচার। আমি ফের একবার রিক্যাপচুলেট করে দিই। আমরা প্রথম ফার্স্ট ক্লাসে আমরা অ্যাটম সম্বন্ধে জেনেছিলাম। সেখান থেকে আমরা ডেফিনেশন অফ অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোডায়াফার এক্সেট্রা আমরা পড়েছিলাম প্রথম দিনে। আর আগের দিন আমরা অ্যাকচুয়ালি পড়েছি থমসনস প্ল্যাঙ্ক পুডিং মডেল, দেন রাদারফোর্ডস মডেল, দেন বোর মডেল, আর তারপর আমরা পড়েছি ডি ব্রগলি ইকুয়েশন। এইটুকু তো আমাদের পড়া হয়েছে। আর কেউ কিছু বলবে? এইটুকু দেখো পড়া হয়েছে আমাদের। এবার যেটা আমাদের বলেছিলাম আমি বলেছিলাম নেক্সট দিনে ক্লাস কেউ কামাই করো না, আজকে আমরা বুঝবো কোয়ান্টাম নাম্বারস, অরবিটস, অরবিটালস, ঠিক আছে? এবং ওইটুকু ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যাওয়ার জন্য যে সমস্ত রুলস লাগে, আউবাউ প্রিন্সিপাল বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুলস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, দেন ইলেকট্রনিক কনফিগারেশন, দেখি আমরা কতটা পড়তে পারি। আগে আমি আর একটা কনসেপ্ট আমি শিখিয়ে নেব। দেখো প্রথমে আমরা আগের দিন ডি ব্রগলি পড়েছিলাম, সবাই একমত তো? ডি ব্রগলি পড়েছিলাম আমরা। হ্যাঁ স্যার। আজকে আমরা পড়ব হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা তোমাকে সিলেবাসে আমি দেখলাম না, কিন্তু যদি প্রশ্ন দিয়ে দেয় সেই জন্য আমি করিয়ে রাখছি। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। দেন আমরা যাব, এটা পড়া হয়ে গেলে আমরা কোয়ান্টাম নাম্বারসে চলে যাব। এই কোয়ান্টাম নাম্বারসে গিয়ে প্রথমে আমরা পড়ব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেন পড়ব আমরা অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, তারপর পড়ব আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপরে স্পিন কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড দেন যদি এগোটা হয়ে যায়, শেষ করতে পারি, দেন তারপর আমরা ভাববো আর কি টপিকস আসবে, অর্থাৎ ওই রুলসগুলো, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আউটবাউস রুল, আর হচ্ছে কি হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, অ্যান্ড দেন কনফিগারেশন। আপাতত দেখি, বলছি যে কারো কোনো আইডিয়া আছে, মানে যারা 11-12 সায়েন্স নিয়েছিল তাদের মধ্যে কোনো কি আইডিয়া আছে যে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালটা কি ছিল? কেউ কিছু বলবে? প্লিজ আমি তোমাদের বলে শোনাচ্ছি। দেখো ব্যাপারটা, 1927, দেখো তখন কিন্তু আমাদের নিউট্রন আবিষ্কার হয়নি, কিন্তু তখন একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম ওয়ার্নার হাইজেনবার্গ। তিনি একটি প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করেছিলেন, সেটাকে আমরা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বলছি। ওনার স্টেটমেন্ট ছিল এইরকম যে ওনার যে স্টেটমেন্টটা ছিল সেটা হচ্ছে, ইট ইজ ইম্পসিবল টু মেজার, impossible to measure simultaneously মানে একসঙ্গে, the exact position and exact momentum of a বডিটা কেমন হবে? as small
অ্যাজ অ্যান ইলেকট্রন। তার মানে তুমি তুমি তোমার মতো করে বলতেই পারো যে অ্যাকচুয়ালি বডিটা মাইক্রোস্কোপিক হবে। সবাই স্টেটমেন্টটা বুঝতে পেরেছ? দেখো মানেটা, মোমেন্টাম মানে কি বলতো? ভরবেগ। আর পজিশন মানে কি? অবস্থান। তাহলে আমি যদি বাংলায় কনভার্ট করে তোমাকে শোনাই তাহলে দাঁড়িয়ে যায় যে কোনো একটা ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র পার্টিকেল অর্থাৎ মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে বলা সম্ভব নয়। সবাই কথাটা বুঝতে পারলে আমার? সকলে বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? হ্যাঁ স্যার। বেশ, ব্যাপারটা দেখো একবার। তুমি এই জিনিসটা বোঝানোর কোথাও 3টে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করো। তুমি একটুখানি ফিল করার চেষ্টা করো জিনিসটা কি। এটা তো সায়েন্সের কনসেপ্ট, সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বললে কঠিন লাগতেই পারে। একটু ইজিলি ফিল করো। ধরো সাপোজ আমি তোমাকে বলছি, ধরো কোনো একটা বড় প্লেগ্রাউন্ডে একটা ক্রিকেট ম্যাচ খেলা চলছে, আমাদের লোকাল প্লেগ্রাউন্ড। ধরো সেই প্লেগ্রাউন্ডে কোনো একটা জায়গায় ধরো একটা গর্ত আছে এবং একটা ব্যাটসম্যান কি করেছে, ব্যাটসম্যান একটা ক্যাচ তুলেছে, যে ক্যাচটার লোকেশন হচ্ছে এই গর্তের কাছে। তা যখন কোনো একটা প্লেয়ার ওই ক্যাচটাকে ধরতে যাবে, সে যদি গর্তটাকে বাঁচাতে চায়, গর্তটাকে বাঁচায় না, সে নিজেকে বাঁচাতে চায়, তাহলে গর্তের দিকে তাকাবে, বলের দিকে তাকাতে অত ফোকাস করতে পারবে না, তাহলে সে ক্যাচটা মিস করবে। আর যদি সে টোটালি বলের দিকে ফোকাস করে তাহলে সে কিন্তু গর্তে তার পাটা পড়ে গিয়ে তার কোমরটা ভেঙে যেতে পারে। হ্যাঁ কি না বলো? শিওর? সবাই যারা ছেলে আছো তারা ক্রিকেট খেলার ম্যাচে বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইছি আমি? বেশ বেশ, আর একটা তোমাদের এক্সাম্পল তোমরা দেখতে পারো। তোমরা তোমাদের কলেজে করসপন্ডিং ফার্স্ট ইয়ারে উঠেছো। দেখো তোমাদের হাতে দুটো অপশন রয়েছে। একটা অপশন হচ্ছে কি, কলেজ উঠেছো, বাবা মার কাছ থেকে দূরে গেছো, কেউ যাওনি। তাহলে দুটো জিনিস হয়, কলেজে তুমি কি করতে গেছো বলো তো? পড়াশোনা করতে গেছো। আর তোমাদের একটা বয়সের ধর্ম আছে, কলেজে আর একটা অপশন আছে, সেটা কি বলতো? প্রেম করা। এবার তোমার দুটো অপশন আছে। এবার দুটো অপশনের মধ্যে তুমি যদি ঠিক করে পড়াশোনা করতে যাও তাহলে তুমি কাউকে টাইম দিতে পারবে না, মানে প্রেম করতে পারবে না, ঠিক আছে? আর যদি চুটিয়ে প্রেম করতে যাও তাহলে তোমার কিন্তু পড়াশোনা হবে না। তুমি এত পণ্ডিত নও যে তুমি পড়াশোনা এবং প্রেম সঠিকভাবে করতে পারবে। এটাই দেখো লেখা আছে, ইট ইজ ইম্পসিবল টু মেজার সাইমেন্টেনিয়াসলি দ্য পজিশন অ্যান্ড এক্স্যাক্ট মোমেন্টাম অফ এ বডি অ্যাজ স্মল অ্যাজ ইলেকট্রন। তার মানে তুমি যদি পজিশনটাকে এক্স্যাক্ট মেজার করতে চাও, তার মানে মোমেন্টাম মেজারে গন্ডগোল হবে। আর যদি এই একটা অপশন, আর যদি তুমি মোমেন্টটা এক্স্যাক্ট মেজার করো তাহলে তুমি ওই রকম মাইক্রোস্কোপিক পার্টিকেলের পজিশন ডিটারমাইন করতে পারবে না। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবার এবার তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইলো? হ্যাঁ স্যার। স্যার। বেশ, এবার এবার আমি বলিনি। ধরো আমি তোমাকে বলছি, আম, আমাদের হাইজেনবার্গ কি বলে দিয়েছেন। হাইজেনবার্গ বলছেন যে আনসার্টেইনটি ইন পজিশনের আনসার্টেনটিকে আমরা ডেল্টা এক্স দ্বারা ডিনোট করছি। আর ধরো আনসার্টেনটি ইন মোমেন্টাম কে যদি আমরা ডেল্টা পি দ্বারা ডিনোট করি তাহলে অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ একটা ইকুয়েশন দিলেন। কি ইকুয়েশন ছিল? যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গেটার ইকুয়ালস টু h/4 পাই। দেখো তুমি এক্সটা কি জেনে গেছো, পি কি জেনে গেছো, পাই জানো, 4 জানো, এইচটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আগের দিন পেয়েছো, হ্যাঁ কি না? কোনো টার্ম অজানা নেই তোমাদের? কোনো টার্ম কি অজানা আছে? নেই। এবার দেখো একটা জিনিস,
আমি যদি তোমাকে বলে দিই, ধরো সাপোজ তুমি কি কনক্লুশন টানলে না স্যার হাইজেনবার্গ বলেছেন ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গেটার ইকুয়ালস টু h/4 পাই। স্যার পি মানে তো মোমেন্টাম, আর মোমেন্টটাকে আমরা বলতে পারি চেঞ্জ ইন মাস ইন্টু ভেলোসিটি, মানে এমভি বলতে পারি মোমেন্টামের জায়গায়। আর আমরা জানি যে মাসের তো চেঞ্জ হয় না, তাহলে এম ডেল্টা ভি হয়ে যাবে। এটা তোমাদের ডেরিভেটিভ এখন তোমরা শুরু করেছো আমি জানি না, যদি করো ওখানে বুঝতে পারবে। তাহলে কি থাকবে বলো তো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গেটার ইকুয়ালস টু h/4 পাই এম। বলো ইকুয়েশনটা ডেরিভেশনে কোনো সমস্যা হয়েছে কারণ? স্যার কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? যদি ডেরিভেটিভ তো ধরো আমি তোমাকে বলছি যে ভেলোসিটি চেঞ্জ করছো তুমি, এটা তো আমাদের তোমার ধরো 3 রকম টাইপের ডেরিভেটিভ, 2 রকম টাইপের, তোমরা পার্সিয়াল ডেরিভেটিভ বা নর্মাল ডেরিভেটিভ তোমরা ডিএক্স ডিটি শিখেছো বা শিখবে। আর দেখবে এটা তোমার গিয়ে আমাদের চেঞ্জ, ধরো আমি তোমাকে বলছি ধরো মাস ইন্টু ভেলোসিটি রয়েছে, তুমি ধরো কারো রেসপেক্টে চেঞ্জ করছো, যদি টি এর রেসপেক্টে চেঞ্জ হলো, টি এর রেসপেক্টে মাস কোনো দিন চেঞ্জ হয় না, তাহলে মাসটা তো কনস্ট্যান্ট চলে এলো। কিন্তু তুমি এটা বলতে পারো আমাদের ডেল ভি বাই ডেল টি এখানে লাগছে না, তখন তুমি এটা অ্যাক্সিলারেশন করে দিতে পারো। এক্ষেত্রে আমাদের লাগছে না, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মানে বলতে চাইছি যে ভেলোসিটিটা চেঞ্জ হয়, কিন্তু মাসটা ওই ক্রিকেট বল, তার কি মাস চেঞ্জ হবে বল মাঠের যে প্রান্তেই বলটা পড়ুক না কেন? আমার কথা বুঝতে পারছো? তাই এমটা হ্যাঁ স্যার। কনস্ট্যান্ট হয় বলে বাইরে নিয়ে চলে এলাম, আর ভেলোসিটিটা আমি চেঞ্জটাকে দেখো বোঝালাম। কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো তুমি এখান থেকে কি কনক্লুশন টানতে পারো বলো তো? তুমি কনক্লুশন টানতে পারো যে স্যার তার মানে আমি এই যে প্রথম লাইনটা পেলাম এখান থেকে বলতেই পারি যে স্যার ডেল্টা এক্স প্রপোর্শনাল টু 1/Δ বি। তুমি বলবে স্যার কেন আপনি এটা বলছেন? তোমার সঙ্গে তর্কে জড়াতেই পারো, কারণ হচ্ছে দেখো এইচটা কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তার মানে তুমি বলতে পারো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে তুমি প্রপোর্শনাল সাইন করতে পারো, যেভাবে আমরা ভেদ পড়তাম ক্লাস 10th লেভেলে। বুঝতে পারছো? তাহলে এখান তুমি কনক্লুশন আনতে পারো যে স্যার ডেল্টা এক্স যদি পজিশনটাকে আমরা ডিটারমাইন করতে দেখো 0 হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমাদের ডেল্টা পি কত হয়ে যাবে বলতো? ডেল্টা পি হয়ে যাবে ইনফাইনাইট। বা যদি উল্টো করে দাও, তাহলে ভাইসি ভার্সা হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমরা কাজ করি, আমরা নিউমেরিক্যালস করি, তাহলে আমরা বুঝতে পারবো আর একটু ডিটেলসে কি হয় না হয়। বেশ, প্রথম নিউমেরিক্যালসটা তোমরা খাতা পেন সবার কাছে রয়েছে? হ্যাঁ স্যার। বেশ, 1 মিনিট একটু ধরো, আমি একটা নিউমেরিক্যালস বার করি। ধরো তোমাকে এই অঙ্কটা দিল, সবাই কোশ্চেনের দিকে নজর দাও। কোশ্চেনটা কি বলছে যে the uncertainty in momentum of an electron is 1 into 10 to the power minus 5 meter per second, তাহলে the uncertainty in its position will be, তোমাকে ওরা দিয়ে দিয়েছে ব্র্যাকেটের মধ্যে যে এইচ এর ভ্যালুটা 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, মানে এটা আমরা জুল পার সেকেন্ড বলি। এটা তোমাকে অপশন দিয়ে আছে, ফার্স্ট অপশন তোমরা খাতা পেন নিয়ে করতে শুরু করো, 1.05 10 টু দি পাওয়ার মাইনাস 28 মিটার। সেকেন্ড অপশন 1.05 10 to the power minus 26 meter. Third option 5.27 10 to the power minus 30 meter. আর ফোর্থ অপশন হচ্ছে আমাদের 5.25 ইন্টু 10 to the power minus 28 মিটার। এই কোশ্চেনটা এসেছিল
সিবিএসসিতে 1999 সালে। এটা সলভ করার চেষ্টা করে দেখি। এক মিনিট স্যার অপশন সি। বলো। অপশন সি। অপশন সি। ক্যালকুলেটর ইউজ করছো? না স্যার। আজকে অ্যান্সার দিল এটা? স্যার ম্যান্ডেলি। বেশ, ঠিক আছে, বেশ, অপশন সি রাইট অ্যান্সার। বাকিদের হয়েছে নাকি দেখো একবার, নাহলে আমি করে দেবো তখন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শুধুমাত্র চেষ্টা করবে, তুমি টার্গেট রাখবে 10 টু দি পাওয়ার অর্ডারটাকে মেলানো, তাহলে তোমার অ্যান্সার করার সুবিধা হয়ে যাবে। বাকিদের হচ্ছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। অ্যান্সার অপশন সি মিলেছে? আসছে। অপশন অপশন সি আসছে। 10 টু দি পাওয়ার -30 আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। বেশ, যাদের হয়নি তাদের জন্য অ্যাপ্রোচ করে দিই আমি। দেখো তোমাকে প্রশ্নটা কি বলেছে একবার, প্রশ্নটাকে ডিকোড করো আগে। আনসার্টেনটি ইন মোমেন্টাম, মোমেন্টামের ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে এখানটা করে হয়তো ওরা ইউনিট ভুল লেগেছে, কারণ দেখো মোমেন্টাম মানে আমাদের পি, পি সমান মাস ইন্টু ভেলোসিটি, ইউনিট দেখো দিয়েছে শুধুমাত্র ভেলোসিটির ইউনিট দিয়েছে, মাসটা কিন্তু দেয়নি, তাই না? যাই হোক, ওইটা কোশ্চেনে ভুল ছিল, আমি কোশ্চেনটা তো টুকলাম একটা বই থেকে, সেই জন্য ভুলই টুকেছি। স্যার তাহলে দেখ, তাহলে তুমি বলতে পারো যে স্যার ডেল্টা পি এর ভ্যালু আমাকে প্রোভাইড করা আছে 1 ইন্টু 10⁻⁵। এটা তাহলে কী হওয়া উচিত বলো তো, কেজি মিটার পার সেকেন্ড হওয়া উচিত। ওকে, তারপরে তোমাকে বলেছে আনসার্টিনটি ইন ইটস পজিশন উইল বি, তোমাকে তার মানে ক্যালকুলেট করতে বলেছে ডেল্টা এক্স কত হবে, আর এইচ এর ভ্যালুটা তোমাকে প্রোভাইড করে দিয়েছে। তুমি এইরকম ভ্যালু যখন, এটা যখন ক্যালকুলেট করবে, তুমি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গেটার ইকুয়ালস টু নেবে না, শুধু ইকুয়ালস টু নেবে, দিয়ে ক্যালকুলেট করবে, তোমার সুবিধা হবে। আমরা বলতে পারি ডেল্টা এক্স ইকুয়াল টু এইচ বাই 4 পাই ইন্টু ডেল্টা পি। তুমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও একটুখানি, তোমাকে ভ্যালু তো দেওয়াই ছিল। এইচ এর ভ্যালু কি ছিল 6.62 ইন্টু 10⁻⁻34 ছিল। 4 করো, পায়ের ভ্যালু 22/7 বা 3.14 দিয়ে কাজ সারো, আর ডেল্টা পি এর ভ্যালু দেখো দেওয়া আছে আমাদের 1 ইন্টু 10⁻⁵। ওকে, তাহলে তুমি একটা ক্যালকুলেশন যদি করো, তুমি বুঝতে পারছো যে এই 5টা আমি তোমাকে যদি একটু দেখিয়ে দিই এভাবে, সূচকের নিয়মটা চালিয়ে দাও, দেখো এটা 10⁻34, নিচে আছে 5, এটা উপরে গেলে আমাদের হয়ে যাবে 10⁻29, আর এখানে ওপরে ছিল আমাদের কত 6.62, আর নিচে ডিভাইড করলে আমাদের আছে 12.56। ঠিক আছে, তুমি যদি ডিভাইড করো, তুমি বুঝতে পারছো যে 6.62 এর ডাবল হচ্ছে তোমার গিয়ে 13.24, তাহলে অলমোস্ট হাফের কাছাকাছি। আমি হাফ বলছি না, আমি বলছি কি অলমোস্ট হাফের কাছাকাছি। তাহলে এটা আমি করে দিচ্ছি 10⁻29, এটা ডিভাইড করলে 0.5 হয়ে যাচ্ছে, 10⁻29, 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 10 দিয়ে ডিভাইড করো, তাহলে তোমাদের বেরিয়েছে 5 ইন্টু 10⁻30। বলো বুঝতে পারলে কিনা ক্যালকুলেশনটা? স্যার বলো। স্যার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো স্যার 6.626 ছিল স্যার, এখানটা 6.62 কেন ছিল? এই দেখো, এই কোশ্চেনে বলে দিয়েছে, আমি এটা নিলাম কারণ তোমাকে কোশ্চেনের মধ্যে প্রোভাইড করা আছে, এই দেখো ডেটাটা, নাহলে আমি যদি না দিত তাহলে আমি 6.626ই নিতাম। ওকে, স্যার তোমাকে এমনও প্রশ্ন আসবে যেখানে তোমাকে 6.626 তো বাদই দাও, তোমাকে 6.6 নিয়ে কাজ করতে হবে, না তুমি পরীক্ষা হলে যদি ক্যালকুলেটার অ্যালাও হয় না, তখন তুমি ক্যালকুলেট করতে পারবে না, তোমাকে অ্যাপ্রক্সিমেশন মেথড তোমাকে অ্যাপ্লাই করতেই হবে, বুঝলে, স্পিড আপ করার জন্য। স্যার সেম কোশ্চেন কিছুদিন আগে করছিলাম আমি, ও এই কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই ফার্স্ট ক্যালকুলেশন হয়ে গেছে। হ্যাঁ স্যার, এর আগে নিট দিয়েছিলাম তো। কোন বছর, কত সাল? স্যার এই ইয়ারে।
বেশ, আমি আর নাম্বার জিজ্ঞাসা করছি না। কেমিস্ট্রি পেপার ভালো গেছিল? হ্যাঁ স্যার। হুম, বেশ, আমি আর একটা আগের দিনে রিলেটেড অঙ্ক দিচ্ছি। আমি একটা নিউমেরিক্যালস দিচ্ছি। নিউমেরিক্যালস রিলেটেড টু ডি ব্রগলির যে কনসেপ্ট ছিল সেটা। আমি প্রশ্নটা তোমাকে বলে দিই, কোশ্চেনটা, দেন তোমরা তারপরে অ্যাপ্রোচ করো। দেখো, তোমাকে বলছি, আমি সিম্পল, আমি তোমার স্পিড জানতে চাইছি। বলেছে দ্য ডি ব্রগলি wavelength of a particle with mass 1 gram and velocity 100 meter per second is অপশন হচ্ছে 6.6 10 to the power minus 33 meter, অপশন বি 6.6 10 to the power minus 35 meter, অপশন সি 6.6 into 10 to the power minus 36 meter, আর অপশন ডি 6.6 into 10 to the power minus 37 মিটার। এটা ক্যালকুলেশন ইজি হবে আশা করছি আমি। এবার এটা প্রশ্নটা এসেছিল এএফএমসিতে, এএফএমসি 1999, আর্মড ফোর্স মেডিকেল সায়েন্সেস। এখন পরীক্ষাটা উঠে গেছে, এখন নিটের মাধ্যমেই নেওয়া হয়, ওখানে খুব টাফ কম্পিটিশন হয়। এইটাকে অ্যাপ্রোচ করো, 1 মিনিট টাইম নিয়ে এগো। স্যার কি সি হবে? তুমি কি বলছো? অপশন সি বলছো তো? না, স্যার অপশন এ। অপশন সি নয়, অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যার যার হয়েছে তার ঠিক হয়েছে, অপশন সি ভুল অ্যান্সার হয়েছে। আমি তাহলে অ্যাপ্রোচ করি তাহলে এটা। দেখো কি বলছেন। তোমাকে চেয়েছে কি, কোশ্চেনটাকে ডিকোড করো আগে একবার, যে তোমাকে জানতে চেয়েছে ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল বলো তো? সরি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, তাই তো? তুমি Yes, দেখো sir. একবার, এইচ এর ভ্যালু ছিল 6.6। দেখো আমি বুঝতে পারছি 6.6 নিচ্ছে না এরা, তাহলে আমি আর নেব না, আমি 6.6 পর্যন্তই নিচ্ছি। ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ছিল। এম এর ভ্যালু দেখো দেওয়া আছে 1 গ্রাম, কিন্তু গ্রামে রাখলে হবে না, এসআইতে চলে যেতে হবে, মানে 1 গ্রাম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। আর ভেলোসিটি দিয়ে আছে আমাদের 100 মিটার পার সেকেন্ড। ভ্যালুগুলো পুট করে দাও, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, তুমি মাস পাচ্ছ 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর ভেলোসিটি 100কে তুমি 10 স্কোয়ার নিয়ে নাও। তাহলে দেখো তো নিচেতে কি থাকছে আমাদের, একটা 10 টু দি পাওয়ার মাইনাস 1, সেটা উপরে গেলে প্লাস হয়ে যায়। তাহলে 6.6 প্লাস হলে 10 টু দি পাওয়ার মাইনাস 33, ল্যামডা ইউনিট হচ্ছে মিটার, তরঙ্গ দৈর্ঘ্য মিটার হয়। বলো, কোনো সমস্যা আছে বুঝতে? কারো কোনো প্রবলেম আছে? কোনো প্রশ্ন নেই কেন? বাকিরা করছো, সকলে করছো?
তাহলে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। তাহলে অরবিটাল মানে আমাদের ম্যাগনেটিক নাম্বারগুলো কোয়ান্টাম নাম্বারসে চলে যায়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল, প্রিন্সিপাল আর স্পিন। বলছি এই পর্যন্ত সকলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ আছো যার ক্লিয়ার হয়নি? অর্পিতা, অনসুর, অতসী, বর্ষা, দীপঙ্কর, এশা, ঋত্বিক, ঈশিতা, মন্দিরা, নন্দিনী, নীল, পৌলমী, পূজা, রীতা, দিয়া, সুবর্ণা, সংগ্রাম, সেনজ্যোতি, শুভদীপ। বেশ, ঠিক আছে, এতজন ক্লাস করছেন। কারো কোনো সমস্যা নেই তো? বেশ, তাহলে আমরা এবার যেটা চলে যাব সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কনসেপ্টটা ভালো করে শিখবে একবার। দেখো, কোয়ান্টাম নাম্বার যদি ভালো করে শিখতে পারো তাহলে তুমি ইলেকট্রনিক কনফিগারেশনের কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে তোমার পিরিয়ডিক টেবিল ক্লিয়ার হবে, তাহলে তোমার কেমিক্যাল বন্ডিং ক্লিয়ার হবে, এবং তাহলে তোমার রেডক্স ক্লিয়ার হবে। সব ইন্টার রিলেটেড কিন্তু চ্যাপ্টার। আমার একটা কথা বলো, ধরো সাপোজ যে আমি ধরো নন্দিনীর কথা বলছি, ও ভালো পড়ছে। তা নন্দিনী যদি চান্স পায় কখনো, ও আমেরিকা গেল, কোনো একটা টপ সাবজেক্টে পিএইচডি করতে গেল, ধরো যথারীতি পিএইচডি করতে গিয়ে প্রথম 1 বছর 1.5 বছর ফ্রাস্ট্রেশনেই কেটে যায়, কারণ কি কাজ করব, সাকসেস হবে কি হবে না, অনেক কিছু টেনশন থাকে। ও একটা পার্কে বসে আছে, তা ওর পাশে একটা লালমুখো বাঁদর বসেছে। লালমুখো বাঁদর মিন্স হচ্ছে কি একদম লাল চামড়ার মানুষ। এবার লাল চামড়ার মানুষ মানে তখন নন্দিনীর মাথায় আসছে এটা আইদার ইউরোপিয়ান হবে কিংবা ইংল্যান্ডের লোক হবে, কিন্তু কনফিউজড হয়ে আছে। তা তার প্রথম কোশ্চেন নন্দিনীকে ছিল যে তোমার বাড়ি কোথায়, ঠিক আছে? তখন ও নন্দিনী উত্তর কী দেবে বলো? যেহেতু ও আমেরিকাতে বসে আছে, ওর প্রথম অ্যান্সার হওয়া উচিত যে আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। তখন লোকটি সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ তুমি বলো, আমি তো ইন্ডিয়া চিনি, ইন্ডিয়ার কোথায় বলো। তখন নন্দিনী কি বলল যে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। এবার লোকে ওয়েস্ট বেঙ্গল মানে শুধু কিন্তু কলকাতাকেই চেনে, আর কাউকে চেনে না, কিন্তু এটা খুব একটা প্রবলেমেটিক ইস্যু আর কি। ওয়েস্ট বেঙ্গল মানে বাঁকুড়া নয়, ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল মানে বর্ধমান নয়, ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা, এটা সবাই জানে আর কি, এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল বললো, দিয়ে বলছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল চিনি, পশ্চিমবাঙ্গাল, আমার দাদুর দাদু ওখানে রাজত্ব করতো। তখন নন্দিনীর মাথায় এসছে যে তাহলে বেটা শিওর ব্রিটিশ, ওর দাদুর দাদু রাজত্ব করতো মানে নিশ্চয়ই ব্রিটিশ সাম্রাজ্য তখন চলছিল। তখন ওর মাথায় রাগটা ফুসছে আর কি, যে না এই ব্রিটিশ আমার পাশে বসে আছে। তখন বলো তোমার বলো ওয়েস্ট বেঙ্গলের কোথায়, ধরো অ্যাজ ফর এক্সাম্পল বলো ওয়েস্ট বেঙ্গলের কোথায়। তখন ধরো ও অ্যান্সার দিচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার বাড়ি হচ্ছে বর্ধমান, বলে দিল। এবার তখন হয়তো বলছে বর্ধমানের কোথায়, বর্ধমান আমি চিনি, বর্ধমানে আমার দাদুর বন্ধু ছিল লর্ড কার্জন, কার্জন গেট বানিয়েছিল। তখন নন্দিনী বুঝতে পারছে না এটা একদম এক্স্যাক্ট মানে বলে দিচ্ছে সব ডেটা। বলছে বর্ধমানে কোথায় বলো। কি বলছে যে বর্ধমানে আমার কাটোয়ায় বাড়ি, ধরো বলে দিল। বলছে হ্যাঁ কাটোয়া চিনি, কাটোয়ায় শ্রী চৈতন্যদেব নাড়া করেছিল, নবদ্বীপ থেকে এসে চৈতন্যদেব নাড়া করেছিল। কাটোয়ার কোথায়, তখন ধর একটা সামাও হয়তো বলে দিল আমার কাটোয়ায় মাস্টার পাড়াতে বাড়ি, ধর এটা ভেবে নাও। তাহলে নন্দিনীর বাড়ি হচ্ছে এক্স্যাক্টলি মাস্টার পাড়া, কিন্তু ওর নিজের বাড়িটা এক্স্যাক্ট মেনশন করার জন্য কার সাহায্য নিল? ইন্ডিয়ার সাহায্য নিল প্রথমবার, এটা 1 নাম্বার দিলাম। দেন কার সাহায্য নিল বলো তো? ওয়েস্ট বেঙ্গল নিল, এটা 2 নাম্বার। দেন কার সাহায্য নিল? বর্ধমানের, এটা 3 নাম্বার। আর লাস্ট কার সাহায্য নিল? কাটোয়া, এটা 4 নাম্বার। তার মানে ওর বাড়ির এক্স্যাক্ট লোকেশন বলার জন্য ও 4টে জায়গার সাহায্য নিল, প্রথম ইন্ডিয়া, দেন ওয়েস্ট বেঙ্গল, দেন বর্ধমান, দেন কাটোয়া, দেন তার এক্স্যাক্ট বাড়ির লোকেশন ওকে মানে ওই ভদ্রলোককে বোঝাতে সক্ষম হলো। তাহলে তার বাড়ির এক্স্যাক্ট লোকেশন বোঝানোর জন্য সে 4টে জায়গার সাহায্য নিতে বাধ্য হলো। ঠিক সেরকমভাবেই একটা ইলেকট্রনের পার্টিকুলার পজিশন যদি বোঝাতে হয় তাহলে যে নাম্বারগুলো সাহায্য নিতে হয় তাকে আমরা কোয়ান্টাম নাম্বারস বলি। বলো বুঝতে পারলে কিনা? সবার ক্লিয়ার হলো কোয়ান্টাম নাম্বার কি? তাহলে কোয়ান্টাম নাম্বার কি না, একটা ইলেকট্রনের পার্টিকুলার পজিশন বোঝানোর জন্য যে নাম্বারসের সাহায্য নেওয়া হয় সেই নাম্বারসগুলোকেই আমরা কোয়ান্টাম নাম্বারস বলি।
বলো সবার ক্লিয়ার হলো কনসেপ্টটা? হ্যাঁ স্যার। তার মানে আমরা বলতে পারি, আমি তো একটা লাইন লিখে দিই, তাহলে কি লিখবো যে 4 identification numbers are required to locate a particular electron in an atom. This identification numbers are called quantum numbers. সবার ক্লিয়ার কনসেপ্টটা? এবার কোয়ান্টাম নাম্বারস কটা পেলাম তাহলে আমরা বলতো 4টে পেয়েছি। প্রথম কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল মানে মুখ্য, প্রধান যাকে বলি। একে আমরা স্মল এন দিয়ে ডিনোট করি। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাজিমুথাল or সাবসিডিয়ারি কিউ নাম্বার, কিউ মানে কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এল দ্বারা ডিনোট করি। বাংলায় বলা হয় গৌণ বা দিগংশীয়। আর এটাকে কি বললাম বলো তো? মুখ্য বলে দিলাম। তারপরে থার্ড হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটিক quantum number which is denoted as small m or m suffix l. আর last spin quantum number which is denoted as s or m suffix s. এবার আমরা এই 4টে কোয়ান্টাম নাম্বারসের ডিটেলস পড়ব। এইটুকু সবার আইডিয়া ক্লিয়ার? কেন কোয়ান্টাম নাম্বারস এলো, কোয়ান্টাম নাম্বারগুলো কি কি? কারো আশা করছি কোনো সমস্যা? ওকে, এবার দেখো আমরা এবার ডিটেলসে চলে যাই। আমরা প্রথমে যাব হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই জিনিসটাকে মানে এই ভদ্রলোককে আমরা ক্লাস 9 থেকে পড়ে এসেছি, একটা টার্মই পড়ে এসেছি আমরা, যে একটা কক্ষকে সর্বাধিক 2n² ইলেকট্রন থাকতে পারে। দেখো মনে করে দেখো তো, একটা কক্ষে সর্বাধিক 2n² ইলেকট্রন থাকতে পারে। টার্মটা আমরা পড়ে এসেছিলাম, অত মানে বুঝিনি, বাট আমরা মুখস্থ করে নিয়েছিলাম। দেখো বলছিলাম যে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কে দিয়েছিলেন? দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী বোর দিয়েছিলেন। এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? স্মল এন দ্বারা ডিনোট করা হয়। এটা আমাদের কিসের কনসেপ্ট দেয়? অরবিট অথবা সেল, যাকে আমরা বাংলায় কি বলি বলতো? কক্ষ বলি বা কক্ষপথ বলি। ঠিক আছে, এই কনসেপ্ট আমাদেরকে দেয়। এবার এন কোথা থেকে শুরু হয়? স্যার এনের ভ্যালু 1 থেকে শুরু হয়, কারণ প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমরা আপাতত সপ্তম পর্যন্ত দিয়ে কাজ চালাই। তাহলে এন যদি 0 হয় তাহলে সেই এন যদি 1 হয় সেই কক্ষপথকে আমরা কি বলি? কে কক্ষপথ বলি, মানে কে সেল, দেন এল, এম, এন, ও, পি অ্যান্ড দেন কিউ। তোমরা দেখবে খুব যদি ভুল না বলি, ক্লাস 9 পর্যন্ত এইটুকু তোমরা পড়ে এসেছিলে, কে এল এম এন। শিওর পড়ে এসেছিলে সবাই এইটুকু?
এবার হ্যাঁ স্যার। দেখে নাও, হ্যাঁ স্যার। তার মানে আমি যদি বলি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, তুমি বলেছিলে বোরের মতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলো আবর্তন করে, এবং বোর কি বলেছিল? বোর বলেছিল যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করতে পারে না যাদের কৌণিক ভরবেগের মান অর্থাৎ mvr ইকুয়ালস টু nh/2π। এটা আগের দিন আমরা পড়েছিলাম। এবার দেখে নাও একটা জিনিস, আমি তোমাদের এটাও বলেছিলাম একটা ওই ড্রিঙ্ক করার এক্সাম্পল দিয়ে, যত নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়ে তত কি বলেছিলাম বলো তো, এনার্জি তত বাড়ে। মনে পড়ছে? তার মানে আমাকে যদি এনার্জির অর্ডার জানতে চায় তাহলে আমি বলতে পারি যে কে যার n ইকুয়াল টু 1 তার এনার্জি সবচেয়ে কম, তারপরে এল যার n ইকুয়াল টু 2 তার এনার্জি বেশি, এল এর থেকে কার বেশি হবে এম, এম এর n কত 3, তারপরে হবে আমাদের n, n সমান 4 অ্যান্ড সো অন। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? এখান থেকে যে প্রশ্নটা এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে এবং যার উপরে বেস করে আসতে পারে সেই 3টে পয়েন্ট তোমাকে আমি আগে দিয়ে দিই, এবং এই 3টে পয়েন্টের প্রতিটার প্রুফ আমরা আস্তে আস্তে আজকের ক্লাস এবং নেক্সট দিনের ক্লাসে পেয়ে যাব। প্রথম পয়েন্ট কি বলছি দেখো তো, যে কি লিখলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবসেলস ইন এ সেল, সেটা হয়ে যাবে n। তারপরে বলছি আমি ম্যাক্সিমাম নাম্বার অফ অরবাইটালস ইন এ সেলস, সেটা হয়ে যাবে n স্কোয়ার। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ সেল, সেটা আমাদের ফর্মুলা হয়ে যাবে 2n স্কোয়ার। দেখো এর উপরে বেস করে আমরা কি পড়াশোনা করেছিলাম, তাহলে যদি আমি বলি কে এল এম, ধরো n বলছি, তাহলে এইগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ কটা ইলেকট্রনস থাকতে পারে। তাহলে আমরা হিসাব কী করে করবো তাহলে বলো একবার। তুমি বলে স্যার হিসাব করবো 2 ইন্টু ফর্মুলা থেকে n স্কোয়ার, তাহলে কে এর জন্য n ইকুয়াল টু কত 1, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার দ্যাট ইজ 2 হয়ে গেল। তাহলে কে সেলে বা কে অরবিটে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। ফর এল n ইকুয়াল টু 2, দ্যাট মিন্স ফর্মুলা বিকেমস 2 ইন্টু 2 স্কোয়ার দ্যাট মিন্স 8। For m n equals to 3, then maximum number of electrons occupied by m cell equals to 2 into 3 square equals to 18. For n cell n equal to 4, then n cell can occupy maximum 32 electrons. এগুলো মনে পড়ছে ক্লাস 9th লেভেলে পড়ে এসেছিলে? কারো প্রবলেম আছে এইটুকু নিয়ে কোনো? না স্যার। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে, এখান থেকে আমরা কোশ্চেন পাবো এই পরীক্ষায়, এবং আমরা এটা শুধু প্রশ্ন পাবো না, এমন ওয়ার্ডগুলোকে ঘুরিয়ে দেবে যে আমরা প্রশ্নটাকে ডিকোড করতে পারবো না এবং নেগেটিভ মার্কস খাবো। ঠিক আছে, আমি আগে থেকে সাবধান করে দিলাম, ফর্মুলাগুলো মাথায় রাখবে যেন। এবার চলো, আমাদের প্রিন্সিপাল থেকে আর পড়ার মতো কিছু নেই, এবার আমরা চলে যাব এর পরেরটায়, যেটা আমাদের কি ছিল বলো তো পরেরটা? ওয়েস্ট বেঙ্গল ছিল, তাই তো? অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আগে আমরা একটা একটা করে ইনফরমেশন গ্যাদার করি। বলছি যে প্রথম কথা, এই কনসেপ্টটা কে দিয়েছিল? বিজ্ঞানী সমারফেল্ড প্রথম দিয়েছিলেন। ঠিক আছে, একে আমরা, এর আরো নাম আছে, এর নাম কি কি? অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারও বলি, তারপরে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারও বলি,
বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারও বলি। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করি? স্মল এল দিয়ে। এটা কার কনসেপ্ট দেয় আমাদেরকে? সেলের ভেতরে কি থাকে আমাদের? সাবসেল। তাহলে আমি বাংলায় ওটাকে কক্ষ বলেছিলাম, এটাকে আমরা কি বলি বলতো? উপকক্ষ বলি। সাবসেলের কনসেপ্ট দেয়। এবার তোমাকে আমি দুটো ইনফরমেশন লিখে দেবো, সেই তার উপরে বেস করে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। যেমন তোমাকে বলি আমি, দ্য ভ্যালুজ অফ এল উইল বি 0 to n-1 পর্যন্ত, আর টোটাল ভ্যালুস অফ এল কত হবে না? এন সংখ্যক। এই দুটো মানে হয়তো অনেকে বুঝতে পারলো না, আমি বোঝানোর চেষ্টা করি। শোনো, সবার বেসিক আইডিয়াটা ক্লিয়ার? অ্যাজিমুথল কোয়ান্টাম নাম্বার মানে যেটাকে আমরা এল বলে ডিনোট করি, যেটা আমাদের সাবসেল, দ্যাট মিনস উপকক্ষের কনসেপ্ট দেয়। অ্যাজিমুথল কোয়ান্টাম নাম্বারসটা দিয়েছিলেন সমারফেল্ড। অ্যাজিমুথল কোয়ান্টাম নাম্বারের অন্যান্য নামগুলো হচ্ছে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। আর দুটো এক্সট্রা ইনফরমেশন আমরা যেটা নিলাম, যেখান থেকে আমরা টোটালটাকে পড়াশোনাটাকে কন্টিনিউ করব, সেটা হচ্ছে গিয়ে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, আর এল এর কটা মান থাকবে? n সংখ্যক মান থাকবে। এইটুকুতে কোনো প্রবলেম আছে কারো? আশা করছি নেই। ওকে, এবার দেখো আমরা একটা একটা কনসেপ্টে যাই। তুমি পড়ে এসছো যে n1 থেকে শুরু হয়, তারপরে n2 ভাবো, তারপরে ধরো তুমি ভাবছো n=3, তারপরে n=4, আমরা এই পর্যন্ত নিই আপাতত। এবার তোমার মনে কি আসছে যে স্যার n=1 মানে আমরা বুঝি কে সেল, n=2 মানে এল সেল বুঝি আমরা, n=3 মানে আমরা বুঝি এম সেল, আর n=4 মানে আমরা বুঝি এন সেল। আমি এরপরে আর গেলাম না আপাতত। এটুকু সবার ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নেই। এবার যেটা আমি যাব সেটা হচ্ছে, যদি n এর মান 4 হয় তাহলে l এর মান হবে, দেখো কি লিখেছিলাম বলো তো একবার এখানে, স্যার 0 to n-1 পর্যন্ত। তাহলে এই দিকে নজর দাও, n=4 এর দিকে নজর দাও। তাহলে 0 থেকে শুরু হবে, n-1 মানে 4-1 মানে 3 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোই হবে এল এর মান। তাহলে 0 আর 3 এর মাঝখানে আর কি কি পূর্ণ সংখ্যা আছে? 1 আছে আর 2 আছে। তাহলে মোট কটা ভ্যালু পেলে বলো তো একবার? 4টে ভ্যালু পেলে। দেখো, একটা 0 পেলে, একটা 1 পেলে, একটা 2 পেলে, একটা 3 পেলে। তাহলে মোট 4টে ভ্যালু পেলে। দেখো n=4 আছে। তাই দেখো এবার জাস্টিফাই করো এটাকে। তাহলে তুমি এখানে কি বলেছিলে আগে? দ্য ভ্যালুজ অফ এল উইল বি 0 to n-1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা তত হোল নাম্বার রয়েছে, আর টোটাল ভ্যালুজ হবে n সংখ্যক। কোনো আপত্তি? জাস্টিফাই হলো আগের ল্যাঙ্গুয়েজটা? কোনো কথা শুনতে পাচ্ছি না তো, বুঝতে পারছো না নাকি? স্যার বলছি 0 to n-1টা আরেকবার একটু বলে দিন। এটাকে আমি ফের করছি, দেখো একবার। দেখো n যদি এইখান থেকে করি, দেখো n যদি 3 হয় তাহলে l এর ভ্যালু হবে 0 to n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে n-1 মানে 3-1 মানে 2 পর্যন্ত। তাহলে 0 পরে আর একটা পূর্ণ সংখ্যা কি আছে? 1 আছে। তাহলে মোট কটা ভ্যালু পেলে? সে 0 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, মোট কটা ভ্যালু পেলাম? 3টে। তাহলে আমাদের ঠিকই করেছি আমি।
এদিকে তাকাও, n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এর কটা ভ্যালু পাবো স্যার? 0 থেকে n-1। এক্ষেত্রে n-1 মানে কত? 2 - 1 মানে 1ই হয়ে যায়, এর মাঝে আর কোনো পূর্ণ সংখ্যা নেই। আর এখানে কি হবে তাহলে? l এর ভ্যালু কত হবে বলতো? 0 to n-1, তাহলে 0 থেকে শুরু হবে, n-1 মানে 1 - 1, তাহলে শুধু 0ই পেলাম। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলি যেটা আমি, সেটা হচ্ছে গিয়ে এখানে কোনটা কার ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। দেখো ভালো করে, এই যে l ইকুয়াল টু 0 বা l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 2 বা l ইকুয়াল টু 3, এগুলো এক একটা ভ্যালু এক একটা সাবসেলকে আমাদেরকে বুঝতে সাহায্য করে। কোনটা কি করে এটাই আমরা এবার শিখবো। আমি একটা করে দেবো, বাকিগুলো তোমরা বলবে এগুলো। ঠিক আছে, এবার তাকিয়ে দেখো কি করছি আমি একবার। যদি l ইকুয়াল টু 0 হয়, সেটা আমাদেরকে কোন সাবসেলের কনসেপ্ট দেয়? এস সাবসেলের। l ইকুয়াল টু 1 যেটা দেয় সেটা হচ্ছে কি আমাদের পি সাবসেল, l ইকুয়াল টু 2 মানে ডি সাবসেল, l ইকুয়াল টু 3 মানে এফ সাবসেল। তাহলে সেম ওয়েতে এটা বলো তো, l ইকুয়াল টু 0 মানে কি হবে? এস হবে। 1 মানে কি হবে? পি হবে। 2 মানে কি হবে? ডি সাবসেল হবে। এরপর এখানে চলে এসো, এখানে n ইকুয়াল টু 2 তে চলে এসো। স্যার 0 মানে এস বললেন আর 1 মানে পি বললেন, এখানে শুধুই কি আছে আমাদের এস। এইটুকু বলো কারো বুঝতে প্রবলেম কিনা। এবার কারো কারো মনে প্রশ্ন আসছে, স্যার এই যেগুলো লিখলেন এগুলোর মিনিং কি আর কি? এই যে এস কেন লিখলেন, বা পি কোথা থেকে এসেছে, বা ডি কোথা থেকে এসেছে, বা এফ কোথা থেকে এসেছে, এর পরে আসলে কি আসতো, এর পরে আসলে আমরা কি লিখতাম, এগুলো ধরো আমাকে অনেকেও বলতে পারে। এরপরে এফ এর পরে আসতো জি, আমরা একটা পাইনি। দেখে নাও, এস এই যে সাবসেলটা, এটা কাকে সিগনিফাই করে? এই যে সার্ক বলে যে ওয়ার্ডটা দেখছো তাকে। পি কোথা থেকে এসছে? পি এসছে প্রিন্সিপাল বল থেকে। ডি এসছে কোথা থেকে? ডিফিউজড থেকে, প্রথম অ্যালফাবেটটা নিয়েছি আমরা। এফ এসছে কোথা থেকে? ফান্ডামেন্টাল থেকে। আর জি এসছে কোথা থেকে? জেনারেলাইজ থেকে, জেনারেলাইজ থেকে। দেখো সবারই যদি আমি প্রথম অ্যালফাবেটটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো জি আছে, এফ, দেখো ডি, দেখো পি, এগুলো হচ্ছে সোর্স আমাদের। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কেন লিখলাম? এবার দেখো কি কি আমি করছি একবার। এই দেখো তো একবার, দেখো ওয়ানের সঙ্গে কে আসছে? এস আসছে। তাহলে আমি যদি বলি কখনো, আমি কতগুলো টার্ম দেখো লিখছি, ভালো করে বুঝবে একদম, পুরো কনসেপ্ট ক্লিয়ার, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে শেখো। আচ্ছা একটা কথা আমাকে বলো দেখি, তাহলে দেখো ওয়ান এস পসিবল, হ্যাঁ স্যার ওয়ান এস পসিবল। এই দেখো ওয়ানের সঙ্গে এস আসছে, স্যার এখানে তো ওয়ান পিও হচ্ছে না, ওয়ান ডিও হচ্ছে না, ওয়ান এফও আসে না, ওয়ান জিও আসে না। তার মানে কি বলতো, ওয়ানের সঙ্গে কোন সাবসেল আসে? শুধুমাত্র এস সাবসেল আসে। তার মানে কি হয়? ওয়ান এস হয়। কারণ আমি যখন ইলেকট্রনিক কনফিগারেশন করব, আমি যখন ইলেকট্রনিক কনফিগারেশন করব, তার লেখার রুলস হচ্ছে প্রথমে এন লিখতে হয়, তারপরে এল লিখতে হয়, আর মাথার উপরে লিখতে হয় নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রনস লিখতে হয়। আপাতত ইলেকট্রন তো আমরা হিসাব করছি না, আমরা শুধুমাত্র প্রথমে এন লিখবো। দেখো এন মানে কত? এক্ষেত্রে ওয়ান। তারপরে এল লিখবো, এখানে এল মানে কোনটা বলো তো? এল মানে হচ্ছে গিয়ে এস। তাই ওয়ান এস পসিবল হলো, বাদ বাকিগুলো ভ্যালু নেই মানে পসিবল নয়। এটা সবার ক্লিয়ার হয়েছে? এই দিকে তাকিয়ে দেখো একবার। স্যার কালিটা একটু চেঞ্জ করবে, স্যার কালিটা একটু চেঞ্জ করতে পারবেন? করে দিচ্ছি, তাকিয়ে দেখো। টু এর জন্য কি আসছে দেখো তো একবার, দেখো টু এস আসছে, আর দেখো টু পি আসছে। তাহলে টু এস পসিবল, টু পি পসিবল, কিন্তু টু ডিও হয় না, টু এফও হয় না, আবার টু জিও হয় না। বলো সবাই বুঝতে পারলে কিনা? হয়েছে? সবাই বুঝতে পেরেছো? এদিকে তাকিয়ে দেখো, থ্রির জন্য কি কি আসছে? স্যার থ্রি এস দেখতে পাচ্ছি, স্যার থ্রি পি দেখতে পাচ্ছি, স্যার থ্রি ডি দেখতে পাচ্ছি। তাহলে থ্রি এস পসিবল, থ্রি পি পসিবল, থ্রি ডি পসিবল, না থ্রি এফ হয় না থ্রি জি হয়। ফোরের ক্ষেত্রে দেখো দেখি কি আসছে? স্যার ফোর এস দেখতে পাচ্ছি, ফোর পি পাচ্ছি,
4D পাচ্ছি, 4F, তাহলে 4S পসিবল, 4P পসিবল, 4D পসিবল, 4F পসিবল, কিন্তু 4Gটা আমাদের কি পসিবল নয়। বলো বুঝতে পারলে কিনা? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছি। আমি একটা কোশ্চেন তোমাকে দিই, মিনিমাম ভ্যালু অফ n when G subcell arrives। অপশন এ দিলাম 3, অপশন বি দিলাম 4, অপশন সি দিলাম 5, অপশন ডি দিলাম 6। কে উত্তরটা বলো দেখি, তাহলে বুঝবে যে তোমরা বুঝে গেছো। স্যার সিটা বলে, সি। 5 স্যার 5। স্যার সবার 5 আসছে? কেউ ডি মত দিচ্ছ? কেউ 3-এ বা 4-এ বা কেউ 6-এ আছো কি? নেই। সবাই কোথায় আছে? 5 সবাই 5-এ আছে। ওকে, থ্যাংক ইউ। সবাই ঠিক বুঝেছো, 5-এ হবে। কারণ যদি n ইকুয়াল টু যদি 5 হয়, তবেই তো একমাত্র l এর ভ্যালু হবে 0 to n minus 1, মানে 4 পর্যন্ত। তার মাঝখানে কি কি পূর্ণ সংখ্যা আছে? 0 1 2 3। তাহলে এটা s বোঝায়, এটা p, এটা d, এটা f, এটা g। তাহলে মিনিমাম বলেছে। দেখো 5-এর 6-এ তো আসতেই পারে, 6-এ তো আসতেই পারে, কিন্তু 6 অ্যান্সার হবে না, কারণ 6 তো মিনিমাম নয়। আশা করি বোঝাতে পারলাম। কারো কোনো সমস্যা নেই তো? আর একটা জিনিস তোমাকে আমি বলে দিই, একটা জিনিস শুধুমাত্র পরীক্ষায় যদি এমসিকিউ দিয়ে দেয়, দেখো একবার কি লিখছি আমি, দ্য এনার্জিস অফ ভ্যারিয়াস সাবসেলস ইন দ্য সেম সেল আর ইন দ্য অর্ডার অফ। এস এর এনার্জি সবচেয়ে কম হয়, পি এর এনার্জি তার থেকে বেশি হয়, ডি এর এনার্জি আরও বেশি হয়, এফ এর এনার্জি আরও বেশি হয়, জি এর এনার্জি আরও বেশি হয়। মানে আমি অ্যাকচুয়ালি কোন অর্ডারে লিখলাম বলো তো? ইনক্রিজিং অর্ডারে। বলে এটুকু বুঝতে কোনো সমস্যা আছে কারো? নেই তো? এবার না স্যার এবার আর একটা ইনফরমেশন তোমাকে দিই, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলেও আসতে পারে, যে কোনো সময় বলে দিতে পারে যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করো। তুমি কিন্তু আগের দিনে বোরের কনসেপ্ট থেকে শুধুমাত্র অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করে এসেছিলে, যে কৌণিক ভরবেগের মান। আজ কিন্তু কি এক্সট্রা পড়ছো? অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যাকে আমরা বাংলায় কি বলি বলতো? কক্ষকীয় কৌণিক ভরবেগ। বাংলা জানতে হবে না, অসুবিধা নেই। কারো মেমোরিটাকে শার্প করার জন্য বলে দিলাম, যে তোমরা হয়তো আগে পড়ে এসছো, ভুলে গেছো হয়তো, তার জন্য বলে দিলাম আমি একবার। বলছি যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কে আমরা ক্যাপিটাল এল দ্বারা ডিনোট করি। অনেক অনেক বইয়ে তোমাকে এটাকে এইভাবে প্রকাশ করতে পারে, যে মিউ সাফিক্স এল। কোনো ম্যাটার করে না, তুমি ক্যাপিটাল এলটাই ভেবে নিও, তোমার বুঝতে সুবিধা হবে সবসময়। এটার ফর্মুলা হচ্ছে √L ইন্টু এল প্লাস 1 h/2 অথবা তুমি এইভাবেও লিখতে পারো, ক্যাপিটাল এল ইকুয়ালস টু √স্মল এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস। এই এইচ ক্রসটা কেন এসছে না, এইচ ক্রসটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট থেকে এসছে, কোয়ান্টাম মেকানিক্যালি। ওকে, এবার
তার মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো স্যার এইচ ক্রস আর এইচ বাই টু পাই কি এক? হ্যাঁ, এক বলেই তো আমরা লিখতে পেরেছি। এবং তোমরা যদি কেউ ম্যাথমেটিক্স ভালো বোঝো তাহলে সেখান থেকে তোমরা কি কনক্লুশন টানবে যে স্যার এটা মিন করে যদি কারো স্মল এল বেশি হয় তাহলে তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যাপিটাল এলও বেশি হবে। কোনো সমস্যা বুঝতে এইটুকু? তোমাকে যদি কেউ কেউ বলে, ধরো কোশ্চেন দিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন orbital angular momentum values of 3p and 4p subcell dot dot অপশন এ দিয়েছি আমি 0, অপশন বি √2, অপশন সি √3, অপশন ডি √4। তো অ্যান্সারটা বলতে পারবে কেউ একজন অ্যান্সারটা? স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলে দিন স্যার, ওইখানটা বুঝতে পারিনি, বিটুইন এর পরেরটুকু। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি সংক্ষেপে লিখলাম, লিখে দিচ্ছি এখানে আমি। ও মানে অরবিটাল, এ ফর অ্যাঙ্গুলার, এম ফর মোমেন্টাম। কারো অ্যান্সার হয়েছে? স্যার জিরো উত্তর, স্যার জিরো। সবার জিরো? কারো অন্য কিছু আসছে না? নমস্কার। কারো আসছে না? না স্যার, জিরো আসছে। যদি জিরো আসে কারো তাহলে তার ঠিকই আছে। দেখো, যার যার প্রবলেম তাকে আমি একটু বোঝাই যে কেন বাকিটা জিরো বললো এবং টাইম বেশি নিলে। তোমাকে বার করতে বলেছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট মিন্স এল বার করতে বলেছে, যেটা ফর্মুলা হচ্ছে √L ইন্টু এল প্লাস 1 এইচ বাই 2 পাই বা এইচ ক্রস। তার মানে তুমি বলে দিলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম depends only on the value of small l। তাহলে এই যে 3p দেখছো, এখানে যেহেতু কি আছে বলো তো, পি আছে, পি এর জন্য এল ইকুয়াল টু কত হয় আমাদের 1 হয়। এখানে 4p আছে, 4 থেকে লাভ নেই, পি আছে, পি তো সাবসেল, পি এর জন্য এল ইকুয়াল টু কত হয় 1 হয়। তাহলে এর জন্য যা ভ্যালু হবে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর জন্য তাই হবে। তাই দুটোর আমাকে চেয়েছে কি, আমি দুটোর আমি একটু বদমাশি করে জিজ্ঞাসা করেছি ডিফারেন্স। তাই দুটো সেম ভ্যালু হলে ডিফারেন্স কত হয়ে যায়? 0। সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। ওকে, এখান থেকে আমি তোমাদের আর দুটো ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে গিয়ে, এটা আমরা প্রমাণ করব নেক্সট ম্যাগনেটিক কোয়ান্টাম পড়া থেকেই। ম্যাক্সিমাম electrons present in a subcell equals to 2 into 12 plus 1। আর একটা কথা বলছি আমি, তার মানে তোমরা বলো দেখি, ম্যাক্সিমাম ইলেকট্রনস প্রেজেন্ট, আমি সাবসেলগুলোর নাম লিখছি। প্রথমে ধরো আমি এস বললাম, তারপর আমি পি বললাম, দেন বি, দেন এফ, দেন জি। তাহলে তোমার
মনে প্রথম আসা উচিত স্যার ফর্মুলা আপনি উপরে লিখে দিয়েছেন, কিন্তু আমাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এল এর ভ্যালুগুলো জানতে হবে, কারণ এখানে এল এর ভ্যালুটাই ইম্পর্টেন্ট। তাহলে এস এর জন্য এল কত হয় 0, পি এর জন্য এল কত হয় 1, ডি এর জন্য এল কত হয় 2, এফ এর জন্য এল হয় 3, আর জি এর জন্য এল হয় 4। তাহলে দেখো দেখি 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে কটা হয়ে যাচ্ছে আমাদের দুটো ইলেকট্রন। তারপরে কি হবে, 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 6টা। তুমি এইভাবে যদি ক্যালকুলেশন করো দেখবে ডিতে 10টা আসবে, এফ এ 14 আসবে, আর জিতে আমাদের 18 আসবে। কারো বলো এটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। বেশ, এবার তোমাকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। যেটাকে আমরা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার বলি। আগে দেখো, একে ডিনোট করা হয় এম অথবা এম সাফিক্স এল দিয়ে ডিনোট করা হয়। ওকে, সেকেন্ড ইনফরমেশন হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদের কার কনসেপ্ট দেয়, অরবাইটাল নট অরবিট। প্রথমে অরবিট বা সেল পেয়েছিলাম এন দ্বারা, এল এর দ্বারা পেলাম সাবশেল, এখন পাচ্ছি অরবাইটাল। অরবাইটালকে বাংলায় বলা হচ্ছে কক্ষ। এতক্ষণ কক্ষ পড়ে এসছিলে, উপকক্ষ পড়ে এসছিলে, এখন কক্ষ পড়ে আসছো। তাহলে অরবাইটাল কোনটা? অরবাইটাল হচ্ছে সেই 3 ডাইমেনশনাল স্পেস যেখানকে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। দেখো আমরা আমাদের সুবিধার্থে ইলেকট্রনকে 2 ডাইমেনশনে লিখে নিই, অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি, যা করি কিন্তু ইলেকট্রন ইজ এ ক্লাউড, মেঘের মতো থাকে। শরৎকালের মেঘ, যেখানে মেঘ থাকে সেখানে বৃষ্টি হয়, সেরকম ব্যাপার আর কি। একটা অরবাইটাল মানে একটা 3 ডাইমেনশনাল কনসেপ্ট যেখানকে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। সবার ব্যাপারটা মাথায় ঢুকেছে? সবার ব্যাপারটা মাথায় ঢুকেছে? না স্যার। বলছি যে আমি তোমাকে বলি, আমরা ইলেকট্রনকে ধরো এইভাবে লিখি, দেখবে আজকের নয় নেক্সট ক্লাসে পাবে, আমরা এইভাবে ডিনোট করি এই আপার অ্যারো দিয়ে বা কোনো কোনো বইয়ে হাফ অ্যারো দিয়ে, কিন্তু এইভাবে তো আমাদের সুবিধার জন্য আমরা লিখি। অ্যাকচুয়ালি ইলেকট্রন কি বলতো, একটা ক্লাউড, অর্থাৎ যেখানে গেলে তুমি বন্ডিং, ধরো সাপোজ আমি বলছি, আমরা সেই ছোটোবেলায় পড়তাম না যে ধরো আমি একটা দ্বিবন্ধন বলি, দেখো এটা সিঙ্গেল বন্ড বলতাম, এক বন্ধন বলতাম। দ্বিবন্ধন মানে কি বোঝাতাম বলতো, এটা দ্বিবন্ধন বলতাম, কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম করে হয় না ব্যাপারটা। এক বন্ধন ফর্ম করার পরে এখানে ইলেকট্রনের ক্লাউড থাকে, এখানে ইলেকট্রনের ক্লাউড থাকে, তারা মিলে গিয়ে আর একটা বন্ড করে। কিন্তু আমরা তো এই সমস্ত জিনিস উত্তর এত ডিপে যায় না, আমরা লাস্ট বলে দিই যে ইলেকট্রন ইলেকট্রন ওভারল্যাপ করলে বন্ড হয়ে যায়। এইটুকুই বলতে চাইছি আমি। এবার কি করে এলো দেখো ব্যাপারটা, কনসেপ্টটা এইখানে এত ডিপে যাচ্ছি কেন আমি বলছিলাম যে তোমার ভেবে দেখো, রাদারফোর্ড বলেছিল কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যাবে, যেটা ভুল ছিল। বোর বলল না, লাইন স্পেকট্রাম পাওয়া যাবে। কিন্তু কিন্তু এই যে লাইন স্পেকট্রাম পাওয়া যাবে বললেন বোর, জিম্যান বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি কি করে দিলেন, ওখানে যদি অ্যাপ্লাই করলেন, কি অ্যাপ্লাই করলেন, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলেন, তখন সেই লাইন স্পেকট্রামটা হাইপার ফাইন লাইন্সে ভেঙে গেল। হাইপার ফাইন লাইন্স মানে ধরো একটা রেখা অসংখ্য রেখায় ভেঙে গেল, হাইপার ফাইন মানে খুব সূক্ষ্ম 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 রেখায় ভেঙে গেল। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সায়েন্টিস্ট জিমান দিয়েছিলেন, তাই নাম অনুসারে তার জিমান এফেক্ট। এইখান থেকে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কনসেপ্টটা গ্রো করলো। আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই আমি, যদি ম্যাগনেটিক ফিল্ড না অ্যাপ্লাই করে সেম জিনিস যদি আমি করি, কি অ্যাপ্লাই করে, যদি আমি অ্যাপ্লাই করি ইলেকট্রিক ফিল্ড দিয়ে সেম জিনিস ঘটায়, সেই জিনিসটাকে করেছেন বিজ্ঞানী স্টার্ক, তাই তার নাম অনুসারে এই জিনিসটাকে বলে স্টার্ক এফেক্ট। যদিও স্টার্ক এফেক্টের সঙ্গে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কোনো সম্পর্ক নেই, যা যদি কোনো সময় বলে দেয় যে স্টার্ক এফেক্ট ইজ রিলেটেড টু, দেন 4টে অপশন দিয়ে দিল, তখন তুমি কিন্তু লিখতে পারবে। ওকে, ইলেকট্রিক ফিল্ড আসলে স্টার্ক আসবে, আর ম্যাগনেটিক ফিল্ড আসলে জিমন আসবে। এবার যেটা তোমাদের মেনলি লাগবে বোঝার জন্য সুবিধার্থে, সেটা হচ্ছে গিয়ে তুমি দুটো ডেটা মনে রাখবে। কি লিখলাম,
the values of m, the values of m will be minus L2 plus L including 0, 0কে সঙ্গে নিয়ে মাইনাস এল থেকে প্লাস এল। তাহলে আমরা বলতে পারি টোটাল নাম্বার অফ ভ্যালুস অফ এম ইকুয়ালস টু, দেখো দুটো এল পেলে মাইনাস এল থেকে প্লাস এল মানে দুটো এল, আর জিরো একটাও ভ্যালু, তাই 2l প্লাস 1 সংখ্যক ভ্যালু পাবে, আর ভ্যালুগুলো হবে মাইনাস এল থেকে প্লাস এল ইনক্লুডিং 0 এবং সমস্ত পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে। একটা এক্সাম্পল নিয়ে তুমি ভালো বুঝতে পারবে। দেখো ধরো আমি প্রথম থেকে স্টার্ট করি, তুমি এল ইকুয়াল টু কোথা থেকে শুরু করেছিলে? 0 থেকে শুরু করেছিলে। দেন এল ইকুয়াল টু কোথায় গেলে? 1-এ গেলে। আচ্ছা, এল ইকুয়াল টু 0 মানে তুমি আমাকে বলেছিলে যে স্যার এল ইকুয়াল টু 0 মানে আমরা শিখেছি কি হয় না আমাদের এস সাবসেল হয়, আর এল ইকুয়াল টু 1 মানে আমাদের কি সাবসেল দেখালাম একটু আগে আমি? পি সাবসেল দেখালাম। তার মানে আমরা কি বলতে পারি এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে যে এল ইকুয়াল টু 0-র জন্য এম এর ভ্যালু হবে, দেখো মাইনাস এল মানে মাইনাস 0, প্লাস এল মানে প্লাস 0, ইনক্লুডিং 0 মানে সঙ্গে 0, তার মানে শুধুমাত্র 0ই হলো। তাহলে কটা ভ্যালু পেলে বলো তো? একটাই ভ্যালু পেলে। এটাকে আমরা অরবাইটাল বলি। দেখো এই খুব একটা লোভ দিয়ে প্রকাশ করছি, এটাকে আমি ধরো আমাদের যদি পাতি বাংলায় বলি ঘর বলে দিচ্ছি আমি, এই জিনিসটাকে বলছি আমি অরবাইটাল বলছি। কটা অরবাইটাল পেলে? দেখো তো একটি অরবাইটাল পেলে। তুমি চেক করে নাও, এই দেখো সেকেন্ড ফর্মুলা দিয়ে চেক করে নাও। সেকেন্ড ফর্মুলা কি ছিল? 2l প্লাস 1, তাহলে 2 ইন্টু এল এর ভ্যালু কত আছে? 0 প্লাস 1, তাহলে কটা ভ্যালু পাচ্ছ? একটাই অরবাইটাল পাচ্ছ, ঠিকই আছে। তাহলে বলো এস এর কটা অরবাইটাল থাকে? পরীক্ষায় প্রশ্ন আসলে কি করবে? একটা অরবাইটাল থাকে। পিতে দেখো কি বলেছে, এল ইকুয়াল টু 1 বলেছে, তাহলে এর ক্ষেত্রে এম এর ভ্যালু কত হবে স্যার? মাইনাস এল মানে মাইনাস 1 থেকে প্লাস এল মানে স্যার প্লাস 1 সঙ্গে 0। দেখে নাও দেখি মাইনাস 1 আর 0-র মধ্যে কোনো সংখ্যা নেই, আবার 0 থেকে প্লাস 1-এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে মোট কটা ভ্যালু পেলে স্যার? মাইনাস 1 পেলাম, 0 পেলাম, 1 পেলাম, তাহলে মোট 3টে ভ্যালু পেলাম। তাহলে আমি বলতে পারি যে ইচ ভ্যালু রিপ্রেজেন্টস 1 অরবাইটাল। তাহলে তুমি এখানে চেক করে নাও স্যার 2l প্লাস 1-এ যদি ভ্যালু বসাই 2 ইন্টু 1 প্লাস 1 তাহলে 3 বেরোচ্ছে। তাহলে আমরা কটা সাবসেল পাচ্ছি বলো তো? আমরা তিনটে সাবসেল নয়, তিনটে আমরা অরবাইটালস পাচ্ছি। বলো বুঝতে পারলে কিনা? প্রথম অরবাইটালটাকে আমি বলছি px, তারপরেরটাকে py বলছি, তারপরেরটাকে pz বলছি। তুমি বলি স্যার কেন এক্স ওয়াই জেড বলছো? কারণ যে আমাদের তো 3 ডাইমেনশনাল থাকে, তাহলে অ্যাক্সিসগুলোকে আমরা এইভাবে ডিনোট করি। এটা যদি এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, এটাকে জেড অ্যাক্সিস। তোমরা ভেক্টর পড়ছো, আশা করি এই জিনিসগুলো বুঝে যাচ্ছ তোমরা। এইটুকু কারো কোনো প্রবলেম থাকলে বলো, দেন আমরা তারপরে যাব। কোনো প্রবলেম কারো? কিচ্ছু নেই? ওকে, দেখো এবার আমরা যাব হচ্ছে গিয়ে, যদি এল ইকুয়াল টু 2 হয়, এল ইকুয়াল টু 2 কোন সাবসেলকে বোঝায় বলো তো? ডি সাবসেলকে, তাই তো? কারোর কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি না, আমি বুঝতে পারছি না তারা নীরব দর্শক না বুঝতে পারছে না পারছে না। এটা এফ সাবসেল, এল ইকুয়াল টু 3। বলছি সবাই বুঝতে পারছো? বেশ, এল ইকুয়াল টু 2 হলে এম এর ভ্যালু কত হবে না স্যার? মাইনাস এল মানে মাইনাস 2, স্যার প্লাস এল মানে প্লাস 2 পর্যন্ত, স্যার সঙ্গে 0 লিখে দিলাম। তাহলে 0 আর মাইনাস 2 এর মাঝখানে মাইনাস 1 আছে, আর 0 আর প্লাস 2 এর মাঝখানে প্লাস 1 আছে। মোট কটা ভ্যালু পেলে দেখো তো একবার? মোট কটা ভ্যালু পেলে? 5টা ভ্যালু পেলে। দেখো 1 2 3 4 5টা। তুমি কি করে ক্রস চেক করলে? 12 প্লাস 1-এ বসিয়ে দিলে, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 তাহলে 5টা। তাহলে তুমি বলে দিলে 5 orbitals are present in the subcell। কোনো সমস্যা আছে বুঝতে এইটুকু? যে কারো কারো মাথায় আসে স্যারের নামগুলো তাহলে কি হবে?
নামগুলো উদ্ভট টাইপের। আমি যখন ছবিটা যেদিনকে বোঝাবো, হয়তো নেক্সট ক্লাসে বোঝাবো, তখন আরও ডিটেলসে বলবো আমি। 5টা অরবিটালের নাম হচ্ছে একটা DXY, একটা DYZ, একটা DXZ, একটা DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা DZ স্কোয়ার। এই 5টা। ওকে, বেশ, ওখানে খেয়াল রাখো না, আপাতত নাম কটা খেয়াল রাখো, কি হচ্ছে না হচ্ছে আমরা নেক্সট দিন শেপগুলো যখন স্যার আলোচনা করব। ডিএক্স বাই স্যার কি বললেন আর বলবেন? DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা, আর একটা DZ স্কোয়ার। এইগুলো হচ্ছে অরবিটালগুলোর নাম এক একটা। এরা কেমন দেখতে হয় নেক্সট দিন আমরা দেখবো, যখন আমরা প্রত্যেকটা শেপ আঁকবো। এস এর শেপ কেমন হয়, PX এর শেপ কেমন, PY এর শেপ কেমন, PZ এর শেপ কেমন, আমরা সব শেখাবো এগুলোকে। এবার এফ এর দিকে দেখাও, দেখো এটা এফ সাবসেল বোঝাচ্ছে, তাহলে এর এম এর ভ্যালু কত হবে? স্যার আপনি যেটা শেখালেন সেই কনসেপ্ট অনুযায়ী এম এর ভ্যালু হওয়া উচিত -L, মানে -3 থেকে আপ টু +3 পর্যন্ত, আর সঙ্গে 0। তাহলে কি কি ভ্যালু আছে বলো তো? এর মধ্যে -2 আছে, -1 আছে, আর 0-র পরে ওধারে কি আছে? +1 আছে, +2। তাহলে মোট কটা ভ্যালু পেলে দেখো তো একবার? মোট 7টা। 2L + 1 ক্রস চেক করে নিচ্ছ, 2 × 3 + 1, তাহলে মোট 7 orbitals are present in F subcell. সবার এটুকু ক্লিয়ার হয়েছে? স্যার যে কোনো একটা মেথডে তো বের করা যাবে, যে কোনো মানে দুটোর মধ্যে যে কোনো একটা মেথডে, উপরে এম দিয়ে বা নিচে ফর্মুলা দিয়ে। কোনো না, তুমি এই নিচেরগুলো করার প্রয়োজন নেই, কোনো নিচেরগুলো করার প্রয়োজন নেই। তুমি এটা ক্রস চেক করলে তুমি ঠিক করেছো না ভুল করেছো। আর কোনো, যেমন অ্যালজেব্রা করতে না, তুমি একটা সমাধান করতে এক্স আর ওয়াই এর ভ্যালু দুটো ইকুয়েশন দিয়ে এক্স এর ভ্যালুটা বেরোলে ওটা পুট করে দেখতে ওয়াই এর ভ্যালুটাও আসছে কিনা, যদি ঠিক আসে তার মানে তুমি ঠিক করেছো। সেমভাবে চেক করলাম তোমাকে একবার, হয়েছে? ওকে স্যার। বেশ, এবার এফগুলোর নামগুলো মানে ভীষণ ক্রিটিক্যাল, খুব খতরনাক নাম আছে। এই যে তুমি এফের যে 7টা অরবিটালস বলছো না, এর নামগুলো দেখলে তুমি তোমার নিজেরই হাসি পাবে। মনে রাখার কোনো দরকার নেই, কারণ ভুলে যাবে, আমি বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে গিয়ে fx ইন্টু x² মাইনাস y², এটা একটা অরবিটাল। সেকেন্ড হচ্ছে গিয়ে fy ইন্টু x² মাইনাস y², এটা 2 নম্বর হলো। থার্ড হচ্ছে fz ইন্টু x² মাইনাস y², এটা 3টে হয়ে গেল। তারপর হচ্ছে fxyz একটা, দেন হচ্ছে fz³ একটা, দেন হচ্ছে fyz², fyz², আর একটা হচ্ছে আমাদের fxz²। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, এন্ড দেন 7টা। কোনো মনে রাখার কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাকে বলে দিলাম। এগুলো ভুলে যাবে, ফালতু মনে রাখতে কোনো সমস্যা হয় না। তোমার ব্যাপারটা কীরকম দাঁড়ালো বলো তো? যে তুমি যদি একটু ছবি তোমাকে এঁকে বোঝানোর চেষ্টা করি। একটা ভ্যালু ছিল, ধরো আমি তোমাকে সাপোজ বলি, ধরো L = আমি 3কে নিয়ে জাজ করছি। L = 3 মানে কোন সাবসেল বললে বলো তো? F সাবসেল। তো তুমি আমাকে বলে, স্যার এর ভ্যালুগুলো হবে, মানে এম এর ভ্যালুগুলো হবে -3, -2, -1, 0, +1, +2, +3। বলছি এইগুলো তো প্রথমে ছিল না, প্রথমে আমাদের যখন জিম্যান এফেক্ট এলো তখনই একমাত্র এইগুলো ভেঙে গেল, স্প্লিট করলো। জিমান কি করেছিল বলো তো? কেন এরকম হয়েছিল? জিমান অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাপ্লাই করে দিয়েছিল। তার দরুন কি হয়েছে, ধরো স্প্লিট করছে এখানটা করে আমাদের, এই ছবিও মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না, তাও বলে দিই একবার তোমাকে আমি। দেখো একবার এইখানটা করে 3 ধরো, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 1, এটা 0, এটা -1, এটা -2, এটা -3। দেখো তো কি সব ভ্যালুগুলো তুমি পেয়ে গেলে। তাহলে খামোখা তোমার এইভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে অনেক সিম্পলিফাই ওয়েতে বলে দিয়েছিলাম। এটুকু বলো কোনো সমস্যা থাকলে। আমাদের লাস্ট একটা কোয়ান্টাম নাম্বার ছিল। আমার পেজ অলমোস্ট শেষ হয়ে গেছে, আমি একটু ছোট করে লিখছি, একটু বুঝে নিও কষ্ট করে।
স্পিন কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কী দ্বারা ডিনোট করি আমরা? এস দিয়ে ডিনোট করি অথবা এম এস দ্বারা আমরা ডিনোট করি। স্পিন কোয়ান্টাম নাম্বারটা বড্ড ইজি ব্যাপার। কীরকম ইজি ব্যাপার? যে একটা, এটাকে দিয়েছিলেন বলতো, এটা ছিলেন বিজ্ঞানী গোল্ড স্মিথ দিয়েছিলেন। গোল্ড স্মিথ, SCHMI। বলছে অ্যাকচুয়ালি এটা কি ডিনোট করে বলতো? এটা ডিনোট করে দ্য ডিরেকশন অফ electron spin around its own axis। তোমাদের একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো, তোমরা সেই ছোটবেলায় পড়তে না যে পৃথিবী নিজের অক্ষেও চারিদিকে ঘোরে আবার সূর্যের চারিদিকেও ঘোরে। আমি ধরো একটা বোঝানোর চেষ্টা করি। ধরো এই যে রোটেশনটা, একটু নজর দাও। এই ধরো যে রোটেশনটা, এটা কীরকম রোটেশন হচ্ছে, আর একটা ধরো আমি এরকম করে রোটেশন করাচ্ছি। এবার তোমার মতে স্যার এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে আমরা কি বলবো? এটা ক্লকওয়াইজ রোটেশন। আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। ওকে, বলছি স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুটো হয়, আইদার প্লাস হাফ অথবা মাইনাস হাফ। ঠিক আছে, যদি আমি ভাবি ক্লকওয়াইজ স্পিন, ক্লকওয়াইজের জন্য তুমি যেটা খুশি রিপ্রেজেন্ট, কোথাও এভাবে লেখা নেই যে প্লাস হাফ মানে ক্লকওয়াইজ, তবে তুমি ভেবে নাও মনে মনে, যদি আমি এটাকে ক্লকওয়াইজকে প্লাস হাফ ধরি, তাহলে আমি নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজকে আমি কি করব? মাইনাস হাফ ধরবো। আর কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, স্যার অ্যারাউন্ড ইটস তারপর ওটা কি লিখেছেন? বলো কি বলছো? স্যার ওটা কি লিখেছেন? অ্যারাউন্ড ইটস অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস, OWNAXIS, নিজের অক্ষের চারিদিকে যেটা ঘুরছে সেটা। বেশ, আমি একটু জিজ্ঞাসা করে নিই কারো কোনো প্রবলেম আছে কিনা। অর্পিতা, কোনো সমস্যা আছে? না স্যার। অনস্যুর কোনো সমস্যা? আশানুর কোনো সমস্যা? না স্যার। অতসী? স্যার আমার একটা সমস্যা আছে। বলছি আমি যাব সবার কাজ পর্যন্ত, আমি একটু একটু করে জিজ্ঞাসা করে নিই একবার। আমি তো জিজ্ঞাসা করিনি কার কোনো প্রবলেম আছে কিনা। আমি যাব সকলের কাজ পর্যন্ত। বর্ষা, কোনো সমস্যা? না স্যার। দীপঙ্কর? স্যার আমার নেটওয়ার্কের সমস্যার জন্য স্যার আনসার্টেনিটি মোমেন্টামটা তখন বুঝতে পারিনি স্যার। তাহলে তুমি একবার দেখে নিও রেকর্ডেডটা, তারপরে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই নেক্সট ক্লাস প্রথমেই যখন আমি ডাউট নিই তখন বলবে। ওকে? আচ্ছা স্যার। ঋত্বিক? না স্যার। মন্দিরা? হ্যাঁ স্যার, হাইজেনবার্গের ওখানে যেটা ডেল্টা এক্স ইকুয়াল টু 0 দিয়ে যেটা বোঝালেন না, ওটা ক্লিয়ার হলো না। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স প্রপোর্শনাল টু 1/p ছিল। একবার দেখে নাও তুমি, দেখো একবার। না দেখায় দেখো কি ছিল। ডেল্টা এক্স প্রপোর্শনাল টু 1/Δp। তাহলে ডেল্টা এক্স যদি 0 হয়ে যায় তাহলে একে কি হতে হবে বলো? 1/ইনফাইনাইট করলে তবেই তো এক্স এর ভ্যালুটা 0 আসে। তাই লিখেছিলাম ইফ ডেল্টা এক্স ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা পি ইনফাইনাইট হবে। বা যদি উল্টোটা হয়, ভাইসি ভার্সাটা সত্যি, যদি ডেল্টা এক্স ইনফাইনাইট হয় তাহলে ডেল্টা পিটা 0 হবে। বুঝতে পারলে? সিম্পল ম্যাথ ভাবো, ম্যাথ। 1/অসীম মানে কত? 0। এইটুকু ভাবো, সহজ করে ভাববে। বেশ, তারপরে কি আছে? নন্দিনী? না স্যার। নীল? স্যার। পূজা? না স্যার। রীতা, বলো কি সমস্যা বলছিলে তখন? স্যার অরবিটালের অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাথটা বানালাম না, ওখানে একটু অসুবিধা হচ্ছে। অরবিটালে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম।
হ্যাঁ, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা বলেছিলাম, দেখো একবার, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ছিল ক্যাপিটাল এল ইকুয়ালস টু স্মল এল ইন্টু এল প্লাস ওয়ান, ওটা রুট ওভারের মধ্যে ছিল, আর তারপরে এইচ বাই টু পাই অথবা এইচ ক্রস। এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এলটা, ক্যাপিটাল এলটা, তাহলে এর ভ্যালু হচ্ছে এই জিনিসটা। স্যার ম্যাথটা স্যার ম্যাথটা স্যার ওকে জিরো কি করে হলো স্যার ওটা বুঝতে পারলাম না। বেশ, দেখো আমার কথা হচ্ছে গিয়ে, এখানে বলো কি লেখা আছে, 3p লেখা আছে তো, দেখো এটা কত লেখা আছে, 3p তো, এখানেও 4p তো। বলছি বলছি যে এই দিকে তাকিয়ে দেখো একবার দেখি, বলছি p এর জন্য l এর ভ্যালু কত হয়েছে, দেখো দেখি আমি ঘুরছি, দেখো p এর জন্য l এর ভ্যালু কত হয়েছে, 1 তো। দেখো এ দেখো 3p, দেখো l এর ভ্যালু 1, এ দেখো 4p, এ দেখো l এর ভ্যালু 1, তাহলে যদি l এর ভ্যালু 1 হয়ে যায় তুমি এখানে পুট করে দাও এই ফর্মুলাতে, কোথায় গেল, এই ফর্মুলাতে পুট করে দাও, তাহলে তোমার এর জন্য কি ফর্মুলা আসবে বলো, এর জন্য ফর্মুলা আসবে রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 এইচ ক্রস, মানে খুব সহজ লজিকে 2 ইন রুট 2 এইচ ক্রস, আর এর জন্য ফর্মুলা আসবে রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 1 এইচ ক্রস, মানে রুট 2 এইচ ক্রস, তাহলে রুট 2 এইচ ক্রস রুট 2 এইচ ক্রস বিয়োগ করলে কত হয়, জিরোই তো হয় না, ডিফারেন্স মানে। হ্যাঁ স্যার। ওকে, বেশ, তারপরে রিয়া, না স্যার কোনো প্রবলেম নেই। সংগ্রাম, না স্যার। সেনজ্যোতি, Yes, sir, clear. ওকে, শুভদীপ, নো স্যার। তানিয়া, নো স্যার। তিস্তা। না স্যার কোনো প্রবলেম। বেশ, তাহলে আমরা, আমার একটুখানি আরেকটা বোর্ড ওয়ার্ক লাগতো, কিন্তু আমি এই সিটটা এটাই বানানো আছে, আমি নেক্সট দিন যখন তোমরা ডাউট বলবে তখনও ক্লিয়ার করতে পারি, বা আমি আর একটুখানি তোমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার রিলেটেড বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে আমি কি করে ছোটোবেলায় যেটা পড়তাম 2n স্কোয়ার, এই ফর্মুলাটাকে জাস্টিফাই করে দেবো একবার, ঠিক আছে, আমার মনে থাকলো আমি অবশ্যই করে দেবো, তোমরা ভালো করে ক্লিয়ার করবে, কিন্তু যদি এই কোয়ান্টাম নাম্বার খুব ভালো ক্লিয়ার হয়ে যায় তাহলে নেক্সট দিন কিন্তু খুব ভালো আমরা খুব ফাস্ট আমরা তিনটে লস পড়বো, রুলস পড়বো, একটা হচ্ছে আউটবাউ, দেন পাউলি, দেন হুন্ড, তারপর আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে চলে যাবো, মানে আমাদের পড়াশোনাটা আরও ফাস্ট এগোবে, যদি কোয়ান্টাম নাম্বারস ক্লিয়ার থাকে তবেই কিন্তু আমরা ওটাকে ফাস্ট করতে পারবো। তোমাদেরকে যেটুকু আমি আজকে আলোচনা করবো বলে ঠিক করেছিলাম সেটা কি ছিল দেখো তো একবার, যে হাইজেনবার্গ আমরা পড়ে নিয়েছি, তার নিউমেরিক্যালস করে নিয়েছি, কোয়ান্টাম নাম্বার জানলাম, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক স্পিন, আমরা এই কটাই ঠিক করেছিলাম, আমরা এই কটা কিন্তু আজকে পড়ে নিয়েছি। সকলে ক্লাসটাকে দেখো একবার, রিপিট করে দেখো, যেহেতু তোমাদের আপলোড করা থাকবে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই পরের দিন জানিও।